আবার ওখান থেকে উপদেষ্টা ছিলেন, এখন আবার বিএনপি গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী। তো ওই সময় কারা কারা পুশ করে এই ছাত্রদেরকে এই সংবিধানের আন্ডারে নিয়ে গেছে, সেটা একটা প্রশ্নের উত্তর দিতে হবে সবাই। আওয়ামী লীগের বসানো রাষ্ট্রপতি তিনি এটা বলছেন বা পড়ছেন। এখন এইটার পরে আপনি যদি একটু বলেন যে বিকল্প আসলে কি ছিল, বিকল্প আদৌ কিছু ছিল? অবশ্যই ছিল। আপনাকে আমি বলি, আজকের ঘটনার দায় সবার, বিএনপির, এনসিপির, ওই সময় বৈষম্য বিরোধীর এবং জামাতের, সবার। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায় আসলে? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। পরিচয় করে দিই শুরুতে। আমাদের সাথে অতিথি হিসেবে যারা রয়েছেন আজকে, আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন আতিক মুজাহিদ, তিনি সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচিত, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন কামরুজ্জামান রতন, তিনি সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি আসলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন। আমরা শুরু করি আশরাফ কায়সার আপনাকে দিয়ে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদ থেকে বের হয়ে অভিযোগ করেছেন যে জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি নীরব ছিলেন এবং তিনি ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিলেন, তাই সংসদে তার ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এখন বিএনপি অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিএনপির দাবি অনুযায়ী তাদের দলের নেতাকর্মীরাই বেশি হতাহত হয়েছে এই অভ্যুত্থানে। এত কিছুর পরেও বিএনপি কেন আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতিকে বহাল রাখছে? একই সাথে আর একটা প্রশ্ন হচ্ছে, তাদের হাতে কি আর কোনো বিকল্প ছিল না বা নাই? ধন্যবাদ। সেই একই অজুহাতে বিএনপি রাষ্ট্রপতিকে বহাল রাখছে, যেই অজুহাতে 8ই অগাস্ট এনসিপি এবং অন্যান্যরা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছিলেন। কি সেই অজুহাত? অজুহাতটি হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা। 18 মাস আগে যখন তারা শপথ নিচ্ছিলেন, তখন কি তারা কেউ প্লাকার্ড দেখিয়েছিলেন? আমার মনে পড়ে না। তারা তখন বৈধতা দিয়েছিলেন রাষ্ট্রপতিকে, এবং রাষ্ট্রপতিকে কন্টিনিউয়েশন হিসাবে ধরে আমরা তখন বলেছিলাম যে যেভাবে গণ অভ্যুত্থানটি হলো, সরকারের চেহারাটি সেরকম হলো না, শপথের ভঙ্গিটাও ঠিক হলো না, কারণ রাষ্ট্রপতি লেজিটিমেসি পেয়ে গেলেন। হ্যাঁ, সেই সময় আপনার বক্তব্য কি ছিল? কারণ সেই সময় এই আলোচনাও ছিল, কেউ কেউ বলেছিলেন, ফরহাদ মাজহাররা বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হোক, এবং যেহেতু একটা বিপ্লবী সরকার, আবার পরবর্তীতে না এটা বিপ্লবী সরকার না, এটা অন্তর্বর্তী সরকারের একটা নাম দেয়া হয়েছে, কিন্তু এই লেজিটিমেসি রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে রাখা, এবং সেই রক্ষা না করলে কি হতে পারতো, এবং আপনাদের সেই সময় বক্তব্য কি ছিল? আমি আমারটা আপনাকে বলি। 5ই অগাস্টের পর থেকে আমি বলেছিলাম যে এটি কি গণ আন্দোলন, না গণ অভ্যুত্থান, না বিপ্লব, এটি আমাদের খুব দ্রুত ওয়েল ডিফাইন্ড হতে হবে। যদি এটি আমরা বলে থাকি যে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার আশেপাশে সবাই পালিয়ে গেছেন, এটি একটি বিপ্লবী সরকার হতে পারত, যেটি ফরহাদ মাজহাররা বলছেন, তখন আপনি কি হতো? সংবিধানকে আপনি তোয়াক্কা করতে হতো না, রাষ্ট্রপতিকে গণায় ধরতে হতো না, এবং আপনি বিপ্লবী সরকার হিসেবে শপথ নিতে পারতেন। তখন অনেক র্যাডিক্যাল কিছু করা যেত। আপনি বঙ্গভবনে যাওয়ার কোনো দরকার ছিল না। আপনি বঙ্গভবনের বাইরে, ঠিক যেরকম করে সংসদ ভবনের চৌহদ্দিতে শপথ নিলেন বর্তমান সরকার, আপনি শহীদ মিনারে যেতে পারতেন, এবং সেনাবাহিনীর প্রভাব মুক্ত হয়ে, বঙ্গভবনের প্রভাব মুক্ত হয়ে, এবং নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিক ধারাবাহিকতা না রেখে একটি সরকারের শপথ হতে পারত। তাহলে যেটি সুবিধা হতো, আজকে যে ভজঘট সিচুয়েশন তৈরি হয়েছে, যে এই গত সরকারের বৈধতা কি, এবং এই নির্বাচনটির বৈধতা কি, এই সরকারের বৈধতা কি, এবং সংসদে রাষ্ট্রপতি কেন ভাষণ দেওয়ার জন্য তাকে যা আহ্বান করা হলো, এর অনেক প্রশ্নের উত্তর আপনি প্রথম 7 দিনে পেয়ে যেতেন। এবং আমরা সেই র্যাডিক্যাল পথে যাইনি, আমরা একটা কম্প্রোমাইজড গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছি, এবং কম্প্রোমাইজড গভর্নমেন্ট তৈরি করতে গিয়ে আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজিনি, এবং ইতিহাস কিন্তু আপনাকে মুক্তি দেবে না। ইতিহাস এই প্রশ্নের উত্তর আজকে যেমন আমরা খুঁজছি, 10 বছর পরে, 20 বছর পরেও আপনাকে উত্তর দিতে হবে। যে যেমন চুপ্পু বলেছেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র শেখ হাসিনা দেননি,
তাহলে শেখ হাসিনা পদত্যাগ করলেন কোথায়? এই যে মতিউর রহমান চৌধুরী মানব জমিনে প্রকাশ করলেন, তখন অনেকেরই অস্বস্তি হতে শুরু করলো। কিন্তু এই প্রশ্নগুলো ভ্যালিড। কিন্তু আপনি যদি বলতেন যে ধরে নিন ওই দিন যদি রাষ্ট্রপতিও পালিয়ে যেতেন, তাহলে আপনি কিভাবে এই সাংবিধানিক শূন্যতা পূরণ করতেন? নিশ্চয়ই আপনার মাথায় অপশন আসতো। যেমন স্পিকার কোথায় আছেন আমরা জানি না, ডেপুটি স্পিকার কারা অন্তরালে আছেন। কালকে সংসদ শুরু হলো পরশুদিন, কাজে আমরা দেখতে পেলাম শূন্য থেকে একটি সংসদ যাত্রা শুরু করতে পারে। একজন সদস্য সভাপতিত্ব করতে পারেন, তার আওতায় স্পিকার হতে পারে, ডেপুটি স্পিকার হতে পারে। সব কিছুর সমাধান আছে। আপনার নিয়তটি কি, ঘটনাটি কি ঘটেছে, আপনি কোথায় যেতে চান? দেখুন, সংসদে প্রতিবাদ করবে না বিরোধী দল, প্লাকার্ড দেখাবে না, আমি একেবারেই বলছি না। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তাদের তির্যক মন্তব্য সবই থাকতে পারে, কিন্তু স্ববিরোধিতার জায়গাটিকেও আপনাকে খেয়াল করতে হবে। এই নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেয়নি বঙ্গভবনে? সেদিন কি তারা প্লাকার্ড নিয়ে শপথ নিয়েছিল? নেয়নি তো। আর কাজে আরেকটা জিনিস আপনাকে আমি একটু বলি, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অনেক কথা হচ্ছে না? আমি তো মনে করি সংসদের প্রথম অধিবেশন একটি শোকের অধিবেশন হয়েছে। আপনি খেয়াল করে দেখেছেন কাদের জন্য শোক প্রকাশ করা হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের জন্য, মুক্তিযোদ্ধাদের। সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে? সেই জিনিসটা কিন্তু কম আলোচনা হচ্ছে। দেখুন, এই রাষ্ট্রপতি একজন ক্লাউন। তাকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি করেছিলেন আমরা জানি না। তিনি 3টি সরকার বা 3টি শপথ গ্রহণ অনুষ্ঠান কন্ডাক্ট করেছেন। উনি কি করবেন, কখন বলেন, কোন দলের কথা বলেন, কালকে যে পরশুদিন যে ভাষণ দিয়েছেন, তিনি যে কথাগুলো বলেছেন, আগামীতে তিনি হয়তো তার উল্টো অনেক কিছু বলবেন। তিনি তার আগে আবার এই তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপি সম্পর্কে কত লাইন কি তার মনে আছে আপনার? আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু তাকে কখনো সিরিয়াসলি নেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, নৈতিক স্খলনের অভিযোগ আছে। তাকে নিয়ে কম আলোচনা করা জাতির জন্য ভালো হবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন আতিক মুজাহিদ, আপনি শুনছিলেন স্ববিরোধিতার কথা তিনি যেটা বললেন সেটা কি আছে কি না, এনসিপির মধ্যে ছিল কিনা? আপনি এনসিপির একজন সংসদ সদস্য, আপনি পার্লামেন্টে গেলেন এবং প্রথমবারের মতো পার্লামেন্টে গেলেন। আপনি কি এই বিষয়টা, আপনার কাছে ডেফিনেটলি সব কিছুই নতুন হিসেবেও কি মনে হয় যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণ ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাময়িক উত্তেজনা যে তৈরি হয়, রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাহার করে প্রায় 5 মিনিট বিক্ষোভের পর সেখানে সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন? নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করেছেন হচ্ছে রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতির আহ্বানে সংসদে গেলেন আপনারা ঠিকই, কিন্তু তার ভাষণের প্রতিবাদ করে ওয়াকআউট করলেন। মানে এর মাধ্যমে আপনারা আসলে কি বার্তা দিতে চাইলেন? আবার রাষ্ট্রপতির আহ্বানেই আপনারা যেহেতু গেলেন সংসদে, আবার যাওয়ার সময় প্ল্যাকার্ডও হাতে করে নিয়ে গেলেন। মানে এই বিষয়গুলো কি স্ববিরোধী না, বা এটা কী রকম? মানে আপনাদের কাছে নিজেদের কাছে ব্যাখ্যাটা কি আসলে? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সংসদীয় এলাকার কুড়িগ্রামের মানুষজনকে, যাদের কারণে আমি সংসদে যেতে পারছি। এখন আপনার কাছে আসি যে স্ববিরোধিতা তো এখন সবাই হাইলাইট করতেছে। আমার কথা হচ্ছে মুদ্রা ঘটনাটা কি আসলে, কেন বিরোধিতা করা লাগতেছে, কেন এটা নিয়ে আলোচনা হচ্ছে? উনি যেটা বলে আশরাফ কায়সার ভাই, সিন্স বিগিনিং এই জিনিসটাকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া হয়েছে যে জিনিসটা কনস্টিটিউশনে ফিট করে না, তাকে কনস্টিটিউশনে ফিট করার চেষ্টা করা হচ্ছে। যেমন শেখ হাসিনার সময় বলা হচ্ছে যে সাংবিধানিক ধারাবাহিকতা, বিএনপি শুরু থেকে বলতো যে সাংবিধানিক সংকট ঘটবে, এমন সংকট ঘটবে আর কোনো সমাধানে নেই, এরকম একটা বোঝাইতে হয়তো। ভাই যেটা বলতেছিল যে আমাদের ওই সময় এই রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিলেন, তখন এনসিপি ছিল না, যেভাবে এনসিপি বলা হয় ওই সময় অভ্যুত্থানের শক্তি হিসেবে ছাত্রদের আন্দোলন ছিল। আমি বলি ওনারা অনেকেই আবার পার্টিতে আসে নাই, এরকম মাহফুজ আলম আছে, অনেকে আসে নাই। আবার ওখান থেকে উপদেষ্টা ছিলেন, এখন আবার বিএনপি গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং এটা খুবই কি হজবরল যেটা বলেন, সব ধরনের মিক্সিং এই গভর্নমেন্টে যে কি আল্লাহ ভালো জানে। তো সেই জায়গা থেকে যদি বলেন যে ওই সময় কারা কারা পুশ করে এই ছাত্রদেরকে এই সংবিধানের আন্ডারে নিয়ে গেছে, সেটা একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বলছি, উনি যেমন বলতেছে যে বিভিন্ন গোষ্ঠীর ভয়ে যারা নাম বললো যে ওনাদের কারণে ওনাদের আন্ডারে চলে গেছে, অনেক স্টেক হোল্ডার ছিল এই গভর্নমেন্টের মধ্যে। তাহলে কনস্টিটিউশনে ঢুকানো হলো প্রথম দিকে গভর্নমেন্টকে, যেটা বিপ্লবী হতে পারতো সংবিধান না। এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তারা কি তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে? শুধু বৈষম্য বিরোধী গভর্নমেন্ট ছিল না তো, এটা তো সব দলের স্টেক হোল্ডার ছিল। শুধু সব দল না, আরো অনেক মানে এস্টাবলিশমেন্টের এখানে স্টেক হোল্ডার আছে, সবাই আমরা জানি, হয়তো বলি না। দেখেন যখন গভর্নমেন্ট হচ্ছিল ওই সময় তো তারেক রহমানের সাথে আলোচনা হয়েছিল, বলছিল যে ইউনিটি গভর্নমেন্ট হোক, উনি বলছে না আপনারাই গভর্নমেন্ট করেন।
তারপরে ওটা নানাভাবে বলা হয়েছে বিষয়গুলোকে। তো ওই সময় আবার বিএনপি যখন আমরা আন্দোলন করেছিলাম ওই সময় যে এই চুপ্পুকে সরানো হোক, তখন তো বিএনপি বলছে, এবং উনি তো খোল বলেই দিল যে আমাকে 3 বাহিনীর প্রধান এবং বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। কালের কণ্ঠ আসলো না, একটা ওনার বক্তব্য আসলো, বিভিন্ন জায়গায় বক্তব্য আসলো, এবং উনি খুব নাকি হাঁসফাঁস করতো যে এই ইউনিট সরকার থাকা অবস্থায়। তো একটা বোঝা যাচ্ছে যে কমপ্লিটলি এখানে আর এক শক্তিশালীভাবে কনস্টিটিউশনের নেয়ার ক্ষেত্রে বারবার কনস্টিটিউশন পুশ করা হচ্ছে, কিন্তু কনস্টিটিউশনে ফিট হচ্ছে না। কারণ এমন কিছু ঘটনা ঘটে, এই অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, জুলাই আন্দোলন বলেন, এটা আসলে কোনোভাবেই সংবিধান মেনে অনেক কিছু হয়নি। যতই আপনি ঢুকানোর চেষ্টা করেন অতই বেশি আপনার ক্যাওয়াস লেগে যাবে, এখন পর্যন্ত ক্যাওয়াসটা লেগে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে যাই বলেন না কেন, তাল গাছটা আমার। যদি এই সংসদে এইরকম হয়তো 150 বা 140 বা 150, তখন দেখবেন পুরো ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যেত। এখন 2/3 মেজরিটি পেয়েছে, ওনাদের দরকার হচ্ছে এই পার্লামেন্টারি সুপ্রিমেসি। ওনারা যা চায় তাই করতে চায়। বিএনপি ভাই যেটা বলছে, নিয়তটা আসলে কি আপনার ব্যাখ্যা দেখবে যে নিয়তের সাথে সাথে ব্যাখ্যাও চেঞ্জ হয়ে যাবে, সব নতুন নতুন সংবিধান বিশ্লেষক তৈরি হয়ে যাবে। এই জন্য যদি বলেন আপনি সংবিধানের আন্ডারে আসলেন, আপনাদেরকে ডাকা হইলো, এখন পার্লামেন্টে নর্মালি যে প্রসিডিউরাল স্টাইল অনুযায়ী যদি আপনি কনস্টিটিউশনে যান তাহলে রাষ্ট্রপতি আহ্বান করবেন, এবং রাষ্ট্রপতি যদি আহ্বান করেন, রাষ্ট্রপতি এর আগে আরেকটা আহ্বানও করার কথা ছিল ওনার আদেশ অনুযায়ী। উনি যে আপনার যে বলেন 72-এর 2 অনুচ্ছেদ এবং ওনার আদেশ নাম্বার 1 2025 10 অনুচ্ছেদ, সেই অনুযায়ী বলা হয়েছে যে উনি যে আদেশগুলো করেছেন কনস্টিটিউশনাল কাউন্সিল করার জন্য, সেটার কি উনি ডেকেছেন, সংসদ ডেকেছেন যে সংবিধান সংস্কার পরিষদের জন্য? উনিই তো আদেশ দিয়েছেন, ভায়োলেট করছেন উনি সংবিধান, তো উনি নিজেও ভায়োলেট করেছেন যে উনি একটা রাষ্ট্রপতি নিজেই তো ভায়োলেট করেছেন। ওনার আদেশ যেটা ছিল 30 দিনের মধ্যে কর্মদিবসের মধ্যে কি করতে হবে, আহ্বান করে সংবিধান পরিষদের আহ্বান করতে হবে। উনি পার্লামেন্টের আহ্বানটা করলেন পার্লামেন্টের জন্য, কিন্তু উনি তো সংবিধান কাউন্সিলের জন্য আমরা যেটা শপথ দিই সেটার জন্য তো আহ্বান করেনি। তাহলে ওনার আদেশ ওনাকে ভায়োলেট করতেছে। 2/3 মেজরিটি যারা, তারাই তো এটার আওতায় আসে না, তারা যেহেতু শপথ নেয় না, সেটা হবে কি? উনি আসুক না আসুক, কিন্তু রাষ্ট্রপতি তার আদেশ। আপনি যে ভায়োলেটের কথা বললেন, আমি তো বললাম স্ববিরোধী কেন, সবার স্ববিরোধিতা আছে এখানে। এখানে বিএনপিরও স্ববিরোধিতা আছে, যদি ছাত্রদের বলেন, যেটি বলেন রাষ্ট্রপতি, সবারই স্ববিরোধিতা আছে। ইট ইজ বিকজ এই সিস্টেমটাকে আমরা সমাধান করতে চাইনি, আমরা চাইছি এটাকে এরকম সিস্টেমগুলো সবাই গেইন করা। যেমন আমাদের একজন বিএনপি নেতা বললো যে আমরা ওই সময় সব জুলাই সনদ মেনে নিয়েছিলাম যেন ইলেকশন হয়। আবার আরেক গ্রুপ বলতেছে 3 মাস আগে সেটেলমেন্ট হয়েছে। তার মানে একটা জিনিসে ওনার নির্বাচনটা হওয়া পর্যন্তই এটা সব কিছু ইস্যু ছিল, কারণ আমার জয়লাভ করাটা দরকার, তারপরে আমি ইচ্ছা মতো চলবো। বাট এই ফুল অভ্যুত্থান বা ফুল আন্দোলন মানুষের সবার আকাঙ্ক্ষা ছিল যে নতুন সেটেলমেন্ট এবং নতুন একটা সিস্টেম আসবে, এবং সংবিধানটা কেন রিফর্ম দরকার সেটাও তো মেইন কোয়েশ্চেন। আমরা আসলে মূলে যাই না, পরেরটা আলোচনা করি। মূলে হচ্ছে কেন সংবিধান রিফর্ম করা দরকার, কারণ হচ্ছে হাসিনার মতো জিনিস তৈরি হয় এই সংবিধান দিয়ে। এই সংবিধান পাওয়ার ব্যালেন্সকে নষ্ট করে দেয়। এই সংবিধান আমাদের কনস্টিটিউশনাল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করা। কেন আপনি কয়দিনের মধ্যে দেখলেন না ব্যাংকের ইচ্ছা মতো একজন ঢুকাই দিল, আপনি সমালোচনাকে ঠেকাইতে পারছেন? আপনার ইভেন আমাদের যে দুদক কমিশন বলেন, সেখানে ঠাস করে একজনকে ঢুকিয়ে দেওয়া হলো তার ব্যাপারে, এবং ওই লোকও তো বিএনপি পন্থী ছিল যিনি আগে ছিলেন, বাট উনি সৎ মানুষ ছিল, কিন্তু আপনার পন্থী লোককে ঢুকাইতে হবে। তার দলীয়করণের যে সিস্টেম সেটা আপনার 2/3 মেজরিটি এবং কনস্টিটিউশনাল সুপ্রিমেসি যেটা নাম দিয়ে আপনার পার্লামেন্টারি সার্বভৌমত্ব বলে, যেটা আমাদের ফরাদ মাজার ভাই প্রায় বলেন যে আমাদের মনে করি যে পার্লামেন্টটা হচ্ছে একমাত্র সার্বভৌমত্ব ক্ষমতার হচ্ছে পাওয়ার বলে, ফুল পাওয়ার, কিন্তু সেই পার্লামেন্টে যে আইন তৈরি করা সেটা আবার আদালতে গিয়ে নাই হয়ে যায়। তাহলে জনগণের রায় কোথায় চলে গেল? তো সুতরাং সে জনগণের রায় ডিরেক্টলি থাকে, সেটা হলো গণভোট। সেই গণভোটটার জন্য আপনার তারেক রহমান নিজে আহ্বান করেছিলেন হা ভোটে ক্যাম্পেইন করে মানবো। এখন ওনারা এসে স্ববিরোধিতা করে মানতেছে না। আজকেও তো আইনমন্ত্রীর আমি বক্তব্য শুনি, উনি বলতেছে যে যেগুলো কনস্টিটিউশনের সাথে মিলবে না সেগুলো আমরা বিবেচনা করবো, আমাদের বিশেষ কমিটি, যে কমিটি 14 জনের কমিটি হয়েছে। তাহলে তো একই কী লাভ হলো? তাহলে আপনি ঘুরে ফিরে আপনার কমিটি যেটা চাবে, আপনার দল যেটা চাবে সেটাই হয়ে যাবে। তাহলে এই গণভোটের দরকার নাই, কনস্টিটিউশনের দরকার নাই, ইজ জাস্ট এ রেটরিক। আমার মনে হয় ব্যাখ্যা নিজের মতো করে দেওয়া হয় আইন। তো এইটা হলো ওভারঅলে যদি বলেন, এখন ওভারঅলে আপনি এইটা স্বীকার করবেন যে আপনাদের মধ্যেও সব বিরোধিতা ছিল? সব বিরোধিতা না, আমি বললাম সব বিরোধিতা অনেকে পুশ করে আমাদের কারা করছে, আমাদের তারপরে আমরা রেজিস্ট করছি সিন্স বিগিনিং। দেখেন আমার রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু আমাদের অবস্থানটা ক্লিয়ার ছিল বিগিনিং থেকে, আন্দোলন করেছিল যে আমরা যখন ওনার বঙ্গভবন আমরা গেছিলাম ওনাকে পদত্যাগ করার ব্যাপারে, তখন সবচেয়ে কি বিরোধিতা করছে? সালাউদ্দিন সাহেব বলেছে যে সাংবিধানিক সংকট হবে, বলছিল না? কেন ওই সময় পদত্যাগ করে আপনি তো বলছেন প্রধান বিচারপতি ছিল অপশন, ভাই যেটা বললো অপশন তো অনেক ক্রিয়েট করা যেত। আপনি সেদিন আমাদের প্রধানমন্ত্রী বললো যে আমরা এই পার্লামেন্টে উনি বক্তব্যে বলেছেন যে আমরা সমঝোতা এবং আমরা ডায়লগ আলোচনা করে অনেক কিছু সমাধান করবো যেগুলো সংবিধানে নাই। তাহলে ওই সময় তো আলোচনা করে সমাধান করা যেত, তাহলে ওই সময় কেন করলেন না, এখন করতে চান কেন? আপনি পাওয়ার আসছেন তাই আপনার মতো করে আপনি করে সাজাতে চান, এখন কনস্টিটিউশন নতুন করে রূপ নিচ্ছে। সুতরাং স্ববিরোধিতার সংজ্ঞা যদি বলে, এই যে শব্দটা আনলো স্ববিরোধিতা, মানে কি এটা দিয়ে আপনাকে পুশ করে সাইড করা হচ্ছে। আপনি মূল এজেন্ডায় যাচ্ছেন না, মূল এজেন্ডা হচ্ছে আপনি আপনার মতো করে চান, আপনি রাষ্ট্র পরিবর্তন চান না।
আর সংবিধান পরিবর্তন কি কোনো এনসিপির বা বিএনপির বা জামাতের, এটা সংবিধান পরিবর্তনটা আসলে ন্যাশন ওয়াইড দরকার আছে কিনা, এই কোশ্চেনটা হাত দেওয়া উচিত। এবং আমাদের সবার কোশ্চেন করা উচিত যে 3-4টা ভ্যালিড বিষয়ের ব্যাপারে কোশ্চেন করা হলো, এগুলো আসলে করলে বাংলাদেশে উপকার হবে কিনা। যদি না হয় করার দরকার নেই, যদি হয় তাহলে এটা হওয়ার জন্য তো গণভোট করলেন। এখন আমি ডিসেন্ট দিছি, নোট অফ ডিসেন্ট দিছি, সুতরাং আমি ক্ষমতায় আসছি 2/3, আমি মানবো না, দ্যাট ইজ দ্য ইস্যু। তাহলে গণভোটের রায়টাকে, জনগণের ডিরেক্ট ভোটের কোনো মূল্য নাই, তাহলে বৈধতা শুধুমাত্র পার্লামেন্ট বৈধতা, তাহলে গণভোটের কোনো বৈধতা নাই। আচ্ছা, 51 আর 50 কি বলে 71%। তাহলে আপনারা মনে করেন কোনটা দরকার। এন্ড এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির, এই যে ভাই যেটা বলে কম্প্রোমাইজ গেম, কম্প্রোমাইজ গেম চলছে। আচ্ছা আশরাফ কায়সার, আপনি এই বিষয়টা নিয়ে আরও একটু শুনতে চাই আপনার কাছে, যে ধরেন কি অপশন ছিল, মানে ফ্যাসিবাদী সরকারের সহযোগী জামায়াতের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বিরোধী দলের যারা আছে তারা বলছে যে রাষ্ট্রপতি যেহেতু ফ্যাসিবাদী রাষ্ট্রপতি, মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, এবং তারা তাদেরকে বসাই দিয়ে গেছে, এবং এই রাষ্ট্রপতির মুখ থেকে ওই আওয়ামী লীগকে উনি বলছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারে যারা ছিল তারা এই দেশকে দুর্নীতিগ্রস্ত করার জন্য সমস্ত রকমের চেষ্টা ছিল, তার বক্তব্য ছিল, এবং তার নিজে মুখে আওয়ামী লীগের বসানো রাষ্ট্রপতি তিনি এটা বলছেন বা পড়ছেন। এখন এইটার পরে আপনি যদি একটু বলেন যে বিকল্প আসলে কি ছিল, বিকল্প আদৌ কিছু ছিল? অবশ্যই ছিল। আপনাকে আমি বলি, আজকের ঘটনার দায় সবার, বিএনপির, এনসিপির, ওই সময় বৈষম্য বিরোধীর এবং জামাতের, সবার। আপনি ভুল করেছেন প্রথম 72 ঘন্টায়, প্রথম 84 ঘন্টায় আপনি যে ভুল করেছেন, তখন কিন্তু বৈষম্য বিরোধীরাই তো মেইন ফোর্স, তারাই তো অভ্যুত্থান করেছিল। তাদের বক্তব্য, তাদের সিদ্ধান্তেই তো শপথ নেওয়ার কথা। তারা তখন কেন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর আওতায় শপথ নিলেন? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। ওই বুদ্ধি কারা দিয়েছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে ক্যান্টনমেন্ট বঙ্গভবন মিলিয়ে একটি বুদ্ধিজীবীদের সরকার গঠন করতে হবে? এই বুদ্ধি কারা দিয়েছিল এটি কিন্তু আমরা জানি, উনিও জানেন, এবং তাদেরকে আপনি দিনের আলোতে বের করেন, কারণ তারা এই সমস্যাটির গোড়ায় মানে দুর্ঘটনাটি তারা ঘটিয়েছেন। কেউ কেউ উপদেষ্টা হওয়ার জন্য কুবুদ্ধি দিয়ে ওই সরকারের একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছেন, এটি প্রমাণিত। আচ্ছা, তখন নাহিদরা, আসিফরা উপদেষ্টা হওয়ার জন্য দৌড়চ্ছিলেন। তারা কিন্তু গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন কিভাবে, এই কথাটি তারা তখন ভাবছিলেন না। দেখুন, আজকে এনসিপি বললে উনি সাথে সাথে বলে দিলেন ওটা এনসিপি না। সব কিছুর তো গোড়া আছে। এনসিপি কোত্থেকে এলো? আকাশ থেকে তো পড়েনি, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এসছে, তারপরে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারপরে এনসিপি হয়েছে। এই দায় এনসিপিকে প্রথম নিতে হবে। প্রথম 84 ঘন্টায় কি ঘটেছিল? তারাই তো গিয়েছিল বঙ্গভবনে, তারাই তো এই উপদেষ্টাদেরকে নির্বাচনে সহযোগিতা করেছে। প্রফেসর ইউনূসকে কারা ফোন করেছে? এই দায় তাদের নিতে হবে। তা উনি যে সালাউদ্দিন আহমেদের ঘটনাটি বললেন, সেটা তো অনেক মাস পরে, তারা যখন রাষ্ট্রপতি চুপ্পুকে বঙ্গভবন থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। সেটি দেখতেও দৃষ্টিকটু লেগেছে, হঠকারী মনে হয়েছে। বিএনপির মতো দলের হঠকারিতা ধারণ করার মতো অবস্থা বা চরিত্র নাই। কাজে বিএনপির রাজনীতি করেছে। ওনারা ভুল করেছেন, ওরা সময়ের 1-4 আর অসময়ের 10-4-এর পাল্লায় পড়ে গেছেন। তারপরে তারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছেন। যেই তাদেরকে যদি তারা ছোট মানুষ ধরেন, ছোট মানুষ তারা কিছুটা ইম্যাচিউরড, সেটাও যদি ধরেন, তারা রাজনীতির অতটা বোঝে না, সাংবিধানিক ধারাবাহিকতা বা এটা বজায় রাখা হয়তো ওইভাবে বোঝে না। এখন বিএনপি বোঝে, বিএনপি বুঝমান দল, তারা এত সিনিয়র 2-3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন তারা এই সরকারে মানে রাষ্ট্রপতিকে রেখে তারা কি কারণে মানে এটার উপরে জোর দিচ্ছিলেন সেই সময় থেকে? আচ্ছা, বিএনপি আপনার এই যে রাষ্ট্রের যে সংস্কার, আমূল সংস্কার, সংসদের যে চেহারার আমূল পরিবর্তন, এর সাথে বিএনপি কখনো একমত না। বিএনপি মোটামুটি একটি সংস্কার এবং মোটামুটি 2-4টি দাবি মেনে নিয়ে এই ধরনের রাজনীতি, এই ধরনের সরকার, এই ধরনের সংসদের দল। তারপরেও বিএনপি 7 মাস ধরে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনে অনেক আলোচনা করেছে। এবং আপনার মনে রাখতে হবে, বিএনপি কিন্তু প্রথম স্বাক্ষর করেছে জুলাই চার্টারে, এনসিপি কিন্তু স্বাক্ষর করেছে নির্বাচনের কয়েকদিন আগে। এই প্রশ্নের উত্তরও এনসিপিকে দিতে হবে। আমি বারবার এনসিপির কথা বলছি, এখানে বিএনপির কেউ নাই, এবং জামাত তারপরে করেছে। তার মানে বিএনপি তো তাদের নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আপনার এই প্রসেসটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সদিচ্ছা দেখিয়েছে। নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে, তারা তো লুকোছাপা করেনি, তারা তো বলেছে তারা আনকমফোর্টেবল এই জায়গাগুলোতে। হ্যাঁ, তা এখন গণভোটের রায়, আপনি সাংবিধানিক পরিষদের শপথ নেননি, এগুলো নাটকীয়ভাবে বিএনপি শেষের দিকে করেছে, বিশেষত নির্বাচিত হওয়ার পরে। এখন আপনি
প্রথম অপশন ছিল আপনি ভুলে যান দেশে কোনো সংবিধান আছে, দেশে কোনো সরকার ছিল। হোয়াট ইফ রাষ্ট্রপতি যদি মারা যেতেন অথবা পালিয়ে যেতেন? হ্যাঁ, সেই কথা তো বলেছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যে ভুলে যান। হলো না কেন? নতুন করে হলো না কেন? হলো না, বিএনপির মতো বড় শক্তি ওই তারা- সময় বিএনপি কি ডিসাইড করেছে সরকারের চরিত্র কি হবে? আই ডোন্ট থিঙ্ক সো। বিএনপিকে বলা হয়েছিল না, যেটি কিন্তু আপনি একটু আগে বললেন যে বিএনপি যেহেতু এরকম বড় কোনো রিস্ক নিতে চায় না অথবা আমূল কোনো পরিবর্তন চায় না, তারা চায় যেভাবে আছে মোটামুটি সেই ধারাবাহিকতাটা যাতে রক্ষা হয়, এদিক সেদিক সংস্কার করে মোটামুটি সেই একই ধারায়। কিন্তু ওই সময় বিএনপি আপার হ্যান্ডে ছিল না, ওই সময় বৈষম্য বিরোধীরা আপার হ্যান্ডে ছিল। আজকে বিএনপি আপার হ্যান্ডে আছে, বৈষম্য বিরোধীরা মার্জিনালাইজড হয়ে গেছে, রিয়েলিটি মানতে হবে। এবং সেই কারণে রাষ্ট্রপতি এইভাবে ভাষণ দিলেন। দিলেন এবং বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে কথা বলবে, এবং বিএনপি খুঁজছে এই রাষ্ট্রপতিকে কতদিন ধরে রাখলে, রাষ্ট্রপতি নির্বাচিত করলে আগামী তত্ত্বাবধায়কের সময় তাদের সুবিধা হবে। দিনের আলোর মতো পরিষ্কার ভাই, এটি রাজনীতি। মানে এটা যদি আরেকটু ব্যাখ্যা করে এটি বলেন এই যে অর্থে এই বলছি, রাষ্ট্রপতি কতদিন থাকবে? ধরে নিন কালকে- এনসিপির বা না। জামাতের এখন একটা দাবি হচ্ছে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে যত তাড়াতাড়ি বাদ দেয়া যায়। আচ্ছা, কোনো কারণ নাই ভাবার বিএনপি এনসিপি বা জামাতের রাজনীতিটি করতে চাচ্ছে। বিএনপি রাজনীতি করতে চাচ্ছে। বিএনপি মেনে নিয়েছে যে তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন হবে। তখন যদি এই রাষ্ট্রপতিকে গতকাল বা ইমপিচ করা হতো, তাহলে নতুন রাষ্ট্রপতি হয়ে যেত এবং বিএনপি সরকারের মেয়াদ আর রাষ্ট্রপতির মেয়াদ একই হতো, ঠিক কিনা? কিন্তু আমি যদি রাষ্ট্রপতিকে 3 মাস 6 মাস রাখি সকল সমালোচনা এবং নিন্দা সত্ত্বেও, তাহলে আমি একটি তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি বাড়তি বেনিফিট পাবো। সেটি হচ্ছে আমাদের দলের একজন লোক রাষ্ট্রপতি থাকবে। এটাও তো বিএনপির মাথায় কাজ করতে পারে। কাজে বিএনপি তার রাজনীতি করছে, আপনি উষ্মা প্রকাশ করছেন। কিন্তু আজকে হোয়াট ইফ জামাত বা এনসিপি যদি সরকার গঠন করতো, তারা কি খেলা দেখাতো আপনি কি ধারণা করতে পারছেন? তারা তো দেশের চেহারা বদলে দেওয়ার কথা বলেছিল, নারীদেরকে ঘরে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কর্মঘণ্টা ঠিক করে দেওয়ার কথা বলেছিল, তাদের কোনো জোটসংহিত শরিয়া আইন কায়েমের কথা বলেছিল। কোন জায়গা থেকে আমরা বেঁচে এসেছি নির্বাচনের ভেতর দিয়ে, সেটিও একবার মাথায় রাখতে হবে। দেখুন, বিএনপি কোনোদিনই এনসিপি জামাতের রাজনীতিটি করবে না। বিএনপির রাজনীতি করছে। চুপ্পু সম্পর্কে বিএনপিরও যথেষ্ট অভিযোগ আছে। আপনি ভেবে দেখুন একবার, বিএনপির নেতৃত্ব সম্পর্কে চুপ্পু কী বলেছেন অফিসিয়ালি। কাজে এগুলোকে বিএনপি হজম করছে। কিন্তু বিএনপি এখন, না, সেটা তো আগের ঘটনা, এখন তো শুধু আচ্ছা, যেই লোক সালাম দিয়েই যাচ্ছেন, বিভিন্ন ঋতুর সাথে তার কথা পরিবর্তন করে, সে আগামী কোন ঋতুতে কি বলবেন এটি একবার আপনি ভাবুন। ধরেন উনি একজন অত্যন্ত বয়সে অনেক কম মানুষের দিকেও সালাম করতে এগিয়ে যাচ্ছিলেন এবং স্টেজে 2বার সালাম দিয়েছেন। কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দুবার সালাম দেয় কাউকে? উনি শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করার জন্য এগিয়ে গেছেন বা করেছেন বোধহয় তখন। উনি দুদকের কমিশনার থাকার সময় তার দুর্নীতির অভিযোগ রয়েছে, নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে রাষ্ট্রপতির ব্যাপারে। এরকম একটা ব্যক্তিত্বহীন মানুষকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি করেছিলেন, এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজে পাবেন, তার পরবর্তী সব ভাষণের যে ভার্সন চেঞ্জ হচ্ছে, আওয়ামী লীগ আমলে কী বলেছেন, তো মানে অন্তর্বর্তী সরকার আমলে কি বলেছেন, বিএনপির আমলে কি বলছেন, এই লোক আগামী কোন আমলে কোন ঋতুতে কি বলেন, আপনার কোনো রকমের প্রেডিকশনের সুযোগ আপনার নাই। আচ্ছা, তিনি যে বারবার বলছেন অন্তর্বর্তী সরকার তাকে হাসফাস সিচুয়েশনে ফেলেছেন, তার নিজেরই কোনো ব্যক্তিত্ব নাই এবং উনি রাষ্ট্রপতি হতে পেরেছেন, এটিই তার জীবনের অত্যাশ্চর্য ঘটনাগুলোর একটা। কাজেই না, সেটা তো আওয়ামী লীগের, যখন আওয়ামী লীগের সময় তিনি যখন রাষ্ট্রপতি হন তখন এটা এটি আমরা সবাই বলেছি যে ওনার তো উনি তো ডার্ক হর্স ক্যান্ডিডেট, উনি কোত্থেকে এলেন, কেন এলেন। আচ্ছা, এখন তবে আমি এবার বলি, এনসিপি জামাত বিএনপিকে বাদ দিয়ে আপনি কিছুক্ষণ জনগণের পয়েন্ট অফ ভিউটা দেখেন। এই দেশে চুপ্পুর মতো একটা লোক গণ অভ্যুত্থানের পরে এখনো আমাদের পাওয়ার করিডোরে রয়ে গেছেন, এটি একটা অদ্ভুত বাজে ঘটনা। এবং এইরকম উদাহরণ আপনি জুলাইয়ে তো ভাবতেই পারছেন না। আর জুলাইয়ের যে সংস্কারের আশা আকাঙ্ক্ষা, এই যে সংসদের যে আচরণের পরিবর্তন হবে, সরকারের ভেতরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যালেন্স হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আপনি কি করে প্রার্থী মনোনয়ন করবেন এটি দিনের আলোর মতো পরিষ্কার হবে, এর অনেক সম্ভাবনা কিন্তু দূর হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবার আপনাকে আরেকটা কন্ট্রাডিকশনের কথা বলি। এই যে অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্সগুলো জারি করেছেন, কে করেছেন? রাষ্ট্রপতি। এনসিপি চাচ্ছে এই অর্ডিন্যান্সগুলো, জামাতও চাচ্ছে এই অর্ডিন্যান্সগুলোর বাস্তবায়ন হোক। এম আই রাইট? রাষ্ট্রপতির স্বাক্ষর করা অর্ডিন্যান্স, সেখানে তো তারা প্ল্যাকার্ড দেখাচ্ছে না, তারা এটার বাস্তবায়ন চায়।
স্ববিরোধিতা ওই সেম জিনিসই তো, আপনি তার কাছ থেকে সেই 8ই আগস্ট শপথ নিলেন তো, আমি বলছি শপথ তো। নেয়ার পরে আপনি এই ধারাবাহিকতাগুলো রক্ষা করলেন তো, করলেন তো। ফাইনালি তারা সংসদ পর্যন্ত আসলেন, সংসদে তিনি ভাষণও দিলেন। এখন এটাও, এবং সংসদে তাদেরকে, বিরোধী দলকে তো রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন, তাদের আহ্বানে, ওই আহ্বানেই তো তারা গেলেন, হ্যাঁ। কিন্তু তারা তাদের অবজ্ঞাটি প্রকাশ করলেন। আচ্ছা, ওই তো। কিন্তু এই অর্ডিন্যান্সগুলো বাস্তবায়নের জন্য এনসিপি চাপ দিবে এখন। জি রাষ্ট্রপতি স্বাক্ষর করা, শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষর করা অর্ডিন্যান্স তারা বাস্তবায়নের জন্য চাপ দিবে। জি, আমি আতিক মজিদ আপনার কাছে আরও একবার আসবো, কিন্তু আমি যেহেতু এই কথাগুলো আপনি বলছিলেন, আমি আপনার কাছে আবার জিজ্ঞেস করি যে আপনি বলছিলেন যে অদ্ভুত বাজে একটা ঘটনা হলো, যেই মানুষটাকে ধরে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, যে মানুষটা, রাষ্ট্রপতি বলতে আমরা আমাদের দেশের সুপ্রিমেসি, মানে আমরা ওই রকম একটা রেসপেক্টের জায়গা নিয়ে তাকে আমরা সামনে রাখি যে এইটা আমার দেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তাকে আমরা সর্বোচ্চ সম্মানিত একজন মানুষ মনে করি। তাকে নিয়ে আপনি এতগুলো অভিযোগ বললেন, এবং তারপরে বললেন যে বিএনপি আবার তাকে নিয়েই, তাকে রাষ্ট্রপতি করে নিয়েই হয়তো সামনের দিনে চলবে। এখন ভবিষ্যৎ কি আসলে, তাকে নিয়েই চলবে নাকি ইমপিচমেন্টের কোনো আয়োজন সামনে আপনি দেখতে পাচ্ছেন? আমাকে বলছেন, আমি দেখতে পাচ্ছি, তবে সেই সময়কালটি বিরোধী দল যেভাবে চাচ্ছে এই সময়কালে ঘটবে না, সময় লাগবে, আরও সময় লাগবে। তারা সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি অনুযায়ী, তাদের সময়ে তারা রাষ্ট্রপতিকে পরিবর্তন করবে। আচ্ছা আচ্ছা, আতিক মুজাহিদ, আপনার কাছে ওই প্রশ্নটাই আবার, যে আপনি শুরু থেকে তার কাছ থেকে শপথ নিলেন, যখন সেই শপথের যারা উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টাদের কেউ কেউ এই সংসদে আছেন, শপথ নিলেন, তারপরে এই যে বললেন যে কিছু কিছু মানে অধ্যাদেশ রাষ্ট্রপতির সিগনেচারে পাশ হয়ে আসলো, তারপরে আবার রাষ্ট্রপতির আহ্বানও আপনারা সাড়া দিয়ে সংসদে আসলেন, সেই আহ্বানের পরে রাষ্ট্রপতির ভাষণ দিলেন, সবই তো জানা বিষয়। এই বিষয়টা কি, মানে যেহেতু সাংবিধানিক যেই রীতি সেটাকে ফলো করাই হলো, সে এবার তার ইমপিচমেন্ট পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকা উচিত ছিল না? ইমপিচমেন্ট তো আসলে হবে না। বেসিক্যালি আমি তো দেখেছি যখন আমরা প্রতিবাদ করতেছি, তারেক রহমানও হাসতেছিলেন, প্রধানমন্ত্রী আমাদের ইভেন আমাদের স্পিকারও হাসতেছিলেন। তার মানে ওনারা এটা এনজয় করতেছে, তার মানে ওনারা ওনাকে বিব্রত করতেছেন। বেসিক্যালি যেটা হচ্ছে, উনি যেটা বললো আসলে বিএনপি এটা কিন্তু পলিটিক্স করতে যাচ্ছে ওনাদের, এবং লেন্দি করে ওনাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। যদি ওইটা ওইরকম হয়ে থাকে ভাইয়ের ধারণা অনুযায়ী যে 3 মাস এডিশনাল করতে পারে, হতে পারে ওনাদের পলিটিক্স, তাহলে বেসিক্যালি রাষ্ট্রের, আপনি যদি বিগিনিং থেকে বললাম, তো এটা একটা তো হজবড় সিচুয়েশন ঘটেছে, একটা জিনিস ঘটেছে, কিন্তু তখন আপনারা যে আর্গুমেন্টটা দিয়েছিলেন যে সাংবিধানিক সংকট হবে, এখন কি সেই পরিবেশ আছে কিনা? আপনি ক্ষমতায় আসার আগেই, সংসদ বসার আগেই আপনি সাংবিধানিক বড় বড় পজিশনগুলো শেষ করে ফেললেন, এবং এমন কিছুভাবে বলছেন, ইভেন আমাদের চিফ প্রসিকিউটর বলেন, বা আমাদের যে মানবাধিকার অপরাধী ছিল তাকে পদত্যাগ করাইলেন, অনেক বড় বড় সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে চাপে অনুভব করে নিজেরাই পদত্যাগ করলো। এখানে যেটা বলে 53 এবং 54 ধারার সংবিধান, সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি কিভাবে জয়েন হয় এবং কিভাবে অভিশংসন হয়। ওখানে বলা আছে শারীরিক অসুস্থতা অথবা ইমপিচমেন্ট, অথবা উনি নিজে যদি উনি পদত্যাগ করেন, তাহলে ওনার এমন কি ইন্টারেস্ট আছে, উনি এত বেশি চাপে আছে, ওনার তো মুখগুলো, আপনি যখন বক্তব্য দিচ্ছে, আমরা যখন ওনার ব্যাপারে বিদ্রোপ করতেছি, উনি তো কথাই বলতেছিল না, উনি তো পুরো একটা, মানে মানুষ নর্মালি অপমান বোধ করলে যা হয়, ওনার তো একজন বলতেছিল যে আসলে নর্মালি কোনো সাধারণ মানুষ আসলে এরকম নিতে পারার কথা না, কিন্তু তারপর ওনাকে থাকতে হবে, কারণ উনি তো নিজের থেকে পদত্যাগ করতে পারতেন, নাকি ওনাকে কেউ রাখছে এখানে? একটা তো বিএনপি পার্সপেক্টিভ, একটা এনসি পার্সপেক্টিভ বললাম, ওনার নৈতিক জায়গা থেকেও তো উনি ন্যূনতম পদত্যাগ করার কথা ছিল, যে এখন তো সাংবিধানিক সংকট নাই, প্রধান বিচারপতি আছেন, রাষ্ট্রপতি আছেন, না আমাদের স্পিকার আছেন, স্পিকারকেও তো পাওয়ার দিয়ে যেতে পারে। আমি এই জিনিসটা আসলে আমার কাছে মাঝে মাঝে বিয়ন্ড রাজনীতি জনগণ হিসেবে যদি মনে করি যে ওনার আসলে ইন্টারেস্টটা কি এখানে, আপনি যদি কোশ্চেনটা করেন ওনার আসলে কি এখন ইন্টারেস্ট আছে, ওনাকে রাষ্ট্রপতি থাকতেই হবে, যেখানে ওনার সরকারও নাই, বিরোধী দলও ওনার না, পুরো জুলাইয়ের লোকজন যারা ওনার সারা জীবন গাইলেছে, আমরা সেই গাছি নেই বিরোধী সবাই লোক, তাদের পিছনে ওনাকে এখানে থাকতে হবে। এটা ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, স্ববিরোধীদের কথা যদি বলেন, ডেফিনেটলি কিছু জায়গাতে স্ববিরোধীদের স্টাইল দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে, কারণ তার আন্ডারে শপথ নিয়েছে একসময় আপনাদের উপদেষ্টারা, এনসিপি যারা আমার সংসদ সদস্য হয়েছে, আমি পার্সোনালি আমরা তো আসলে যদিও রাষ্ট্রপতির কাছে শপথ নিতে হয় না সংসদ সদস্যদেরকে, আইদার স্পিকার কাছে, না হলে আমাদের প্রধান নির্বাচন কমিশনের কাছে, আমরা কিন্তু এইবার মানে যে সংসদ, সেটাও তো একটা ব্যত্যয় ঘটিয়ে মানে ফুললি আমি বললাম উনি যে বিগিনিং দিয়ে শুরু করছি যে আপনার সভাপতি নেই, সভাপতি নির্বাচন করলাম,
ঠিক আছে, সেই ক্ষেত্রে স্পিকার না স্পিকার করলাম, হ্যাঁ, আপনি এগুলো স্পিকারের করা গেল। নির্বাচন আপনার কাছে আমি মনে হয়েছে এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে স্পিকার যেভাবে নির্বাচন হয়েছে আগের সংসদ, সেই সংসদের আমি জানি না, আর একজন আইনজ্ঞ থাকলে এই বিষয়টা আরো ভালো হতো আমাদের আজকের আলোচনায়, যে একজন স্পিকার কিভাবে, একজন স্পিকার আগের সংসদে সেই স্পিকার এখন হয়তো দেশেই আছেন অনেকে বলেন, আগের সংসদের স্পিকার, তাকে কিভাবে ওখান থেকে বরখাস্ত করা হলো, নাকি তাকে আসলে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, কিছু নাই, নাকি মানে এইটার ব্যাখ্যা আসলে মানে এই প্রশ্নটা কোনো না কোনো সময় উঠবে। এটার ব্যাখ্যা কেউ দিবে না, না, কিন্তু এই প্রশ্ন কোনোদিনই উঠতো না যদি আপনি এটিকে গণবিপ্লব বলতেন। গণবিপ্লবে তো আপনার লোকজন হারিয়ে যায়, গণবিপ্লব লোকজন লাপাত্তা হয়, গণবিপ্লবে তো কেউ পদত্যাগ করে নাইসলি বিদায় নেয় না। কাজী ঘটনাটি কিন্তু তাই ঘটেছে, গণভবন থেকে একজন পালিয়ে গেছেন, কিন্তু আমরা স্পিকার তার বাসা থেকে পালিয়ে গেছেন। প্রথমে শুনেছি উনি ক্যান্টনমেন্টে আছেন, তারপরে মানে কোথায় আছেন এখন কেউ জানে না। কাজে এটিকে আপনি রিয়েলিটি হিসাবে মেনে নেন। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা বিপ্লবকে ভয় পাই এবং আমরা কম্প্রোমাইজড, আমরা খুব মেরুদণ্ডহীন, ভীরু, কাপুরুষ টাইপের সিদ্ধান্ত নিতে পছন্দ করি। আমরা আবার মুখে বলবো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন গণবিক্ষোভের মুখে, আর কাজে বলবো যে তখন কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করব যে সরকারের একটা ধারাবাহিকতা থাকা দরকার, একটা ভাব গাম্ভীর্য। আপনি জানেন তো ভাবমূর্তি বলেও আমাদের একটা শব্দ আছে, আমি ঠিক জানি না এর মানে কি। ওরকম করে কিন্তু বঙ্গভবনটিকে সাজানো হলো 72 ঘন্টার মধ্যে। একজন অধ্যাপক দুতিয়ালি করলেন সেনাবাহিনী, বঙ্গভবন এবং এই তরুণদের সাথে তার কি যোগাযোগ আমি ঠিক জানি না। পরে আরেকজন অধ্যাপক সেদিন চ্যানেল 24-কে বলছিলেন যে ওই দিনের 72 ঘন্টা সম্পর্কে তার অবজারভেশন আছে যেগুলো হয়তো জাতীয় অতটা জানে না। কাজেই এই প্রশ্নগুলোর উত্তর কিছুই আজকে উঠতো না। এই যে আজকে আমরা 20 মাস পরে আজকেও বিতর্ক হচ্ছে, এবং আপনি মনে রাখবেন আগামী 5 বছর ধরে কিন্তু এই এনসিপি আর জামাত ইসলাম এই জুলাইয়ের সংস্কার নিয়েই রাজপথ গরম রাখবে, সংসদ গরম রাখবে এবং সরকারকে বিপদের মুখে ফেলতে চাইবে। এটাই তাদের রাজনীতি, এই প্রথম। কাজেই এই প্রশ্নগুলোর উঠতোই না যদি আপনি শুরুর দিকে প্রথম 7 দিনে জিনিসটিকে সমাধানের দিকে নিয়ে যেতে পারতেন। আমার কাছে মনে হয় স্টিল পসিবল। আপনি যদি মনে করেন যে আসলে অনেক সময় সমস্যা জিয়ে রাখা হয় বাংলাদেশ রাষ্ট্রে, ইট ইজ বিকজ সবাই আসলে ওনাদের সেটেলমেন্ট, ওনাদের কমফোর্ট জায়গা থেকে বের হতে চায় না। হুইভার পার্টিস, আমি তো ভাই বিয়ন এমপি বা পার্টির পাশে তো একটা জনগণ, রাইট? বাংলাদেশকে কীরকম দেখতে চাই সে জায়গা থেকেও যদি বলি, এখানে বাংলাদেশের যে এখানে অনেক লোকজন আছেন বা অনেক সিস্টেম আছেন, অনেক এস্টাবলিশমেন্ট আছেন, তারা চায় না যে এটা একটা চেঞ্জ আসুক, যাদের কারণে ওনাদের সমস্যা হবে, ওনাদেরকে কোয়েশ্চেন করা হবে বা জবাবদিহিতা। বেসিক্যালি ফুল রিফর্ম এজেন্ডা ছিল জবাবদিহিতা আনা, রাষ্ট্রে একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। আমি কিন্তু একদমই একমত। প্রতিষ্ঠানগুলো যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন, সামরিক বেসামরিক প্রতিষ্ঠানগুলো, তারা এই বিপ্লব শব্দটা শুনলে জ্বর এসে যায়। তারা মনে করতে থাকে যে আমাদের জীবন আরও বেশি খারাপ হতে পারে, আগামীতে উদাহরণ আরও বেশি তৈরি হতে পারে। তারা এটিকে পাশ কাটিয়ে একটি ছেলে ভুলানো সরকার গঠন করেছে 8ই অগাস্ট। আচ্ছা, কালকে সংসদে আপনারা যখন কথা বলছিলেন, বিশেষ আমি বলছি যে জাতীয় সঙ্গীত এবং দাঁড়িয়ে সম্মান দেওয়ার ব্যাপারটা, সেখানে একটা পর্যায়ে প্রথম দিকে আপনারা বিরোধী দলের যারা সংসদ সদস্য ছিলেন তারা দাঁড়ালেন না, এবং পরবর্তীতে হান্নান মাসুদ আপনার এনসিপির আপনার আরেকজন সহকর্মী তিনি সেখানে ব্যাখ্যা দিয়েছেন, আমি দেখলাম যে ওনারা প্রথমে এটা শুনতে পাননি। পার্লামেন্টে আমি কাভার করার সুযোগ হয়েছে, কায়সার ভাই নিশ্চয়ই, আমরা বিভিন্ন সময় পার্লামেন্টে গিয়েছি অধিবেশন চলাকালীন। তো ওখানে একটা শব্দ যখন হয় তখন সবাই শুনতে পায়, উপরে যারা অডিয়েন্স, সাংবাদিক সবাই শুনতে পায়, নিচের ফ্লোর, উপরের ফ্লোর, সবগুলো ফ্লোরে। তো হান্নান মাসুদের ব্যাখ্যাটা ছিল যে আমাদের এখান থেকে শোনা যায়নি, শুনতে পারেনি প্রপারলি, এবং পরবর্তীতে তারা কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়ে সম্মান দিয়েছেন। এইটা কি আশরাফ কায়সার, আপনি একটু বলবেন যে এইটা কি আপনার কাছে এর ব্যাখ্যাটা মানে সামনের কি মেসেজটা আসলো? দেখুন, আমি আপনাকে বলি, সংসদের মাইক্রোফোন এবং যা হেডফোন ইউজ করা হয়েছে সেটি কিছুটা ত্রুটিপূর্ণ ছিল, অনেক সদস্য সেটি বলেছেন, এবং খুবই নিম্নমানের, এবং কোনো যন্ত্রপাতি হয়তো 5ই অগাস্টের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং ঠিকাদারদের চরিত্র আপনি জানেন, হয়তো ভালো কোয়ালিটির জিনিস যত কম খরচে পেরেছে করেছে। কিন্তু তার মানে কিন্তু এই না যে হান্নান মাসুদ যে কথাটি বলেছেন সেটিকে আমি সমর্থন করছি না। ওখানে যদি নিম্নমানের জাতীয় সঙ্গীত তো আপনি বোঝেন, সবচাইতে কম ভলিউমে বাজলেও আপনি বুঝে যান এটি জাতীয় সঙ্গীত।
ঠিক না আছে? শুধু স্পিকার কেন, স্পিকারে তো না, যখন জাতীয় সঙ্গীত বাজে তখন আমরা যারা উপরে ফ্লোরে থাকি বসি সেখান থেকেও তো শোনা শোনা যায়, ওটা তো হেডফোনের বিষয় না। হ্যাঁ, তখন আমরা অডিয়েন্স আচ্ছা, হিসেবে এই প্রশ্নটি আরো জরুরি হয়ে গেছে, কেননা বিরোধী দলটির নাম জামাত ইসলাম, রাইট। এই জন্য আরও জরুরি এবং খুব পার্টিনেন্ট। শোনেন, এই দলটি ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এবং তারা এখনও নাম বদল করা ছাড়া প্রকৃতপক্ষে ক্ষমা চায়নি। এই যে ধর্ষণ করেছে, আলবদর রাজাকার, আল শামস বাহিনী ছিল, চায়নি। রাজনীতির মারপ্যাচে তারা এখন আপার হ্যান্ডে আছে, এবং এবারের ভোটে কিন্তু তাদের ভোট বৃদ্ধি আমি সবচেয়ে বড় চমক মনে করি। 12% থেকে 30-32% হয়ে গেছে। কাজে যেহেতু বিরোধী দলে জামাত ইসলাম, যার নাকি ৭১ এবং জাতীয় সঙ্গীত নিয়ে উষ্মা রয়েছে, এবং তারা কানে শুনতে না পাওয়া, এবং তাদের কিশোর সহযোগীরা বা তরুণ সহযোগীরা তাদের সাথে রয়েছে, এই জন্য প্রশ্নটি জরুরি হয়েছে। আরও বেশি জরুরি হয়েছে, আপনি শোক প্রস্তাব যখন করলেন তখন আপনি স্বাধীনতা বিরোধীদের নামে বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব আনলেন। তারপরে একজন দাঁড়িয়ে বলল যে আরও ৩-৪ জনের নাম, এই যে মিস্টার নিজামী এবং অন্যদের কথা। দেখুন, তাদের মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে সাজা হয়েছে। এখন আপনি যদি সেই সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনেন, আগামীতে যখন শেখ হাসিনার ট্রাইব্যুনালে এই যে সাজা হচ্ছে বা হয়েছে, নিশ্চয়ই কোনো একটা জাতীয় সংসদে তার ব্যাপারে শোক প্রস্তাব আসবে। ইতিহাস তো এগুলো মনে রাখে। আমার কাল পরশুদিনের প্রথম অধিবেশনে মনে হয়েছে, রাষ্ট্রপতির কথাটি নিয়ে যত আলোচনা হচ্ছে তার চাইতে অনেক গভীর চিন্তার বিষয় রয়েছে এই সংসদে কাদের নামে শোক প্রস্তাব এসছে, এবং জাতীয় সঙ্গীত চলার সময় কারা বসেছিলেন এবং কেন বসেছিলেন। আপনারা ছিলেন সেখানে, আতিক, মুজাহিদ, আপনি যদি একটু বলেন। আমি বলি, আশরাফ কায়সার ভাই যেভাবে বলেন, বিষয়টা এইরকম কিছুই ঘটে নাই। যেটা হয়েছে, যখন উনি ঢোকে, আপনি জানেন, আপনি নিজেও তো যেহেতু সংসদে ঢুকেছেন, বলেছেন যে এখন মহামান্য স্পিকার আসতেছে, যখন উনি নির্বাচিত হল সবাই দাঁড়িয়ে যায় সম্মানার্থে। এখন রাষ্ট্রপতি আসতেছে, আমরা তো জানি রাষ্ট্রপতি কখন ইন করবে, তখন আমরা বলেছি রাষ্ট্রপতিকে আমরা সম্মান দেব না। আমরা বসেছিলাম, বিএনপি দাঁড়িয়ে গিয়েছিল ওনাদের সম্মানে। দেখেন, কালকে আপনি যদি চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জ করতে পারি, ওখানে কোনো মাইক, ইভেন আমাদের স্পিকার কথা বলতেছেন, এখানে উইথিন হাউস কথা শোনা যাচ্ছে না। উনি একাধিকবার বলতেছেন এখন জুলাই শোকের উপর কথা বলবেন নুরুল হক নূর, নুরুল হক নূর শুনতেছে না, খেয়াল করেন, এবং হাউস লম্বাভাবে শুনতেছে না। ওনাকে 3 জন বলতেছে এখন তোমার কথা। গয়েশ্বরচন্দ্র সেম ঘটনা ঘটেছে, আপনারা দেখেন, এবং অনেকগুলো এরকম। কারণ মাইকটা, আচ্ছা, আমি কালকে পার্লামেন্টে যাই, আমি নিজে বলতেছি, আমি যেন একটা ভিডিও করেছি। দেখেন, যখন এইরকম চলতেছিল, আমাদের তো এবার ছিল যে ওনাকে আমরা সম্মান, ওই ওয়েলকামিংটা করব না স্ট্রেট। এরপরে উনি এসেছেন, বিএনপি দাঁড়িয়েই ছিল যেহেতু ওনাকে সম্মানে ছিল। এরপরে ঘোষণা হয়েছে যে কি হবে, এখন জাতীয় সঙ্গীত হবে। খেয়াল করেন, আমি নিজেই কোনো কানে শুনি না, আমি বললাম অনেস্টলি স্পিকিং, এবং আমি কানে দিয়ে দেখতেছি এখানেও খুব ভালো সাউন্ড আসতেছে না। পরে আমি দেখলাম যে পতাকা উঠতেছে, তখন আমি বুঝছি যে হচ্ছে, তখন আমরা ওই সময়টা নীরব হয়ে দাঁড়িয়ে গিয়েছি। সুতরাং এটা যে জামাত ইসলাম ছিল বা তার কিশোর যোদ্ধা বা জামাত ইসলাম বি টিম বলতে যাচ্ছেন ভাই, ইট ইজ নট লাইক দ্যাট। শুধু একটা লাইন বলি, অপোজিশনের এই অবস্থা কিন্তু সরকার দলের কারো হলো না। তাহলে কি মাইক্রোফোন বা অডিও সিস্টেম দুইভাবে কাজ করে? না, এটা না। যখনই কি করে প্রধানমন্ত্রী মির্জা ফখরুলরা সব সুন্দর মতো, যখন রাষ্ট্রপতি, আমি তো বললাম, যখন রাষ্ট্রপতি এসেছে সাথে সাথে ওনার দাঁড়িয়ে গেছে। নিয়মটা হচ্ছে রাষ্ট্রপতি আসার পরে তারপর হবে কি হবে, আপনার আমাদের কি বলে জাতীয় সঙ্গীত হবে, তারপরে উনি বক্তব্য দিবেন। দ্যাট ইজ দ্য ইস্যু। এইভাবে ছিল সিস্টেম করা। মানে রাষ্ট্রপতি আসলেন সেই সময় থেকে তারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েছিল সবাই। আপনি দেখলে, আপনাদের প্রশ্নটা, আপনাদের পার্টটা আপনারা দাঁড়ান না। আমরা ওনাকে বলেছি আমরা দাঁড়াবো না, আমাদের সিদ্ধান্তই ছিল যে উনি যখন আসবে তখন আমরা দাঁড়াবো না। আচ্ছা, সবাই দাঁড়ালো, আমরা দাঁড়াবো, ওনাকে আমরা দাঁড়াবো। আর সেই সময় কি জাতীয় সঙ্গীত বেজেছিল? এরপরে একটু পরে জাতীয় সঙ্গীত হয়েছে, যখন যেহেতু ওখানে সাউন্ড খুবই ক্লিয়ার ছিল না। সবাই তো বললাম, আমি তো বললাম চ্যালেঞ্জ দিতে পারেন, আপনার ভিডিও সব দেখতে পারেন, সংসদ টিভিতে ছিল, সবই ছিল, তখন ওকে ছিল না। তখন আমরা যখন শুনেছি সাথে সাথে আমরা দাঁড়িয়েছি। আর ওনারা যে দাঁড়িয়ে ছিলেন সেটা মানে ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত বাজলো, এরপরে জাতীয় সঙ্গীত মানে নতুন করে আর দাঁড়ানো না, জাতীয় সঙ্গীত শুরু হয়েছিল। দেখেন, এরপরে মির্জা ফখরুল সাহেব বলতেছিলেন যে তোমরা করতেছো না কেন, দেখবেন ওনার হাত কিন্তু ইশারা করতেছিল। আমরা যেহেতু অনেকে করতেছিল, ওনার ব্যাপারে খুবই সিরিয়াস কনসেন্ট্রেশন ছিল যে ওনাকে আমাদের রিসপেক্ট বোর্ডের জায়গা থেকে ওয়েলকাম করা যাবে না, হি ইজ নট ওয়েলকাম বেসিক্যালি। দেন তারপরে কিন্তু আমরা সবাই জাতীয় সঙ্গীত শুনেছি। এরপরে আমরা বিরোধী দলের নেতা থেকে নাহিদ দাঁড়িয়েছে, জামাতের আমির দাঁড়িয়েছেন, যে আমরা ওনার বক্তব্যের ব্যাপারে আমাদের স্পিকার আমাদের কথা আছে। আপনি খেয়াল করে দেখবেন, উনি বারবার বলছে আমাদের কথা আছে, আর ওনার বক্তব্য দেওয়ার আগে আমাদের কথা আছে, কিন্তু কোনোভাবেই ওনার মাইক অন করা যাচ্ছিল না।
তখন এরপরে on করা যাবে না। মানে যেহেতু দিবে না স্পিক নর্মাল ন্যাচারাল ওয়েতে, তখন কিন্তু হাসনাত কিন্তু প্রথম বলছে গেট আউট চুপ্পু সামথিং লাইক দ্যাট। এরপরে হান্নান মাসুদ বা অনেকে সবাই যারা সিনিয়র আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বলছে যে আমরা ওনার বক্তব্য শোনার ব্যাপারে আমরা একমত না। তখন আমরা ওই সময়টার জন্য আমরা কিন্তু সংসদে ওয়ার্কআউট করছি এবং লজিক্যালি আপনার যত প্রসিডিংস আপনি যদি পড়েন না কেন পার্লামেন্টের, সেখানে বলা আছে আপনি কারো বক্তব্য না শুনলে আপনি ওয়ার্কআউট করতে পারেন নিয়ম অনুযায়ী। তো আমরা আমাদের জায়গা থেকে ওনার বক্তব্যের ব্যাপারে ওয়ার্কআউট করছি। তার আগে যতগুলো মিটিং ছিল সবগুলো আমরা অ্যাকসেপ্ট করছি। তো যেভাবে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে যে যেহেতু যুদ্ধ অপরাধী দল বা যেহেতু এটা জামাত ইসলাম ইসলামিক দল, যেহেতু তাহলে জামাত ইসলাম তো ফুল দিছে বাট আমার এতে গিয়ে, তাই না? আমি বলি ভাই এইভাবে একটা আপনারা যে কাউকে যদি বলে ইচ্ছাকৃত শহীদ মিনারের কথা বলেন দিল, সুতরাং আপনারা যেভাবে দেখছেন, সেটা তো সুতরাং ওনারা কিন্তু বলেছেন এটা আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় আচার, রাষ্ট্রীয় আচার, এটাও তো রাষ্ট্রীয় আচার যে আপনার যখন এই হবে এখানে কনস্টিটিউশন হবে সেখানে আপনার দাঁড়াতে হবে, আপনার স্যালুট করতে হবে আমাদের ন্যাশনাল অ্যানথেমকে। তো সুতরাং এটা এইভাবে ফাংশন করতেছে। আপনি ইচ্ছাকৃতভাবে যদি এইভাবে পুশ করে নিয়ে যাওয়ার কথা হয়। 2 নম্বর যেটা বিষয় আসলো যে ভাই যে কতগুলো নাম আসছে যেগুলো যুদ্ধ অপরাধী বা বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। ভাই ইন্টারেস্টিংলি ভাই এখানে অনেকগুলো নাম আসছে যেগুলো আওয়ামী লীগের নেতা ছিল, মামলাবাজ, পালিয়েছে, এরকম কিন্তু মারা গিয়েছে, এদের নামও কিন্তু আছে। তো সংসদীয় কার্টিসি অনুযায়ী কিন্তু অনেককে কি করা হয়, আপনার শোক প্রস্তাবে আনা হয়, গ্রাজুয়ালি আনা হয়। আমরা তো প্রথম দেখলাম যে পুরো ফুল নামগুলো শুধু বিএনপি সংসদ সদস্য যারা মারা গেছেন তাদের নাম আনা হয়েছে। ইভেন যারা মেজর প্রমিনেন্ট নাহিদ পর্বতে অ্যাড্রেস করছে, হাদির নাম ছিল না, আবরার ফাইয়াজের নাম ছিল না, এরকম অনেকের নাম মিসিং হয়েছে, ফেলানির নাম মিসিং হয়েছে, এগুলো পরবর্তী অ্যাড করা হচ্ছিল, গ্রাজুয়ালি অ্যাড হচ্ছিল। তো এটাকে আপনি বলতে পারেন যে শুধুমাত্র তাহলে জামাত ইসলামের মন্ত্রী যারা ছিল তাদের ট্রেডিশনাল অনুযায়ী এমপিদেরকে কিন্তু এখানে অ্যাড্রেস করা হচ্ছিল। তো এটার এখন আপনারা এটাকে পলিটিসাইজ করে আপনি বলতে পারেন যে 71-এর পরাজিত শক্তি, তাহলে ভোট দিল 32% লোক, তাহলে সবাইকে 71-এর পরাজিত শক্তি বলবো আমরা? সো ফ্রম পলিটিক্যাল পার্সপেক্টিভ আপনি রাজনীতির ভাষায় বলেন, রাজনীতি করার জন্য আপনি বলতে পারেন জামাত ইসলামকে, বাট মানুষের পারসেপশন বা ভোটের পারসেপশন তারা কিন্তু একটা বাংলাদেশের এখন বিরোধী দল। এখন আমাদের কি ট্যাগ করে এনসিপিকেও লাগাই দিয়ে আপনি বলতেছেন যে একটা বিরোধী দলীয় শক্তি যারা ডিসরেসপেক্ট করতেছে ন্যাশনাল অ্যানথেমকে। দিস ইজ নট লাইক দ্যাট। এটা কখনো হয়নি এবং কেউ ইচ্ছাকৃত কেউ করে নাই বা এটা করবেও না এরকম। সুতরাং এটাকে একটা পারসেপশন করে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল হয়। আমার মনে হয় যেভাবে দেখা হচ্ছে এটা এইভাবে না। আচ্ছা, এখন আশরাফ কায়সার, যদি এই শোক প্রস্তাবের ক্ষেত্রে ভবিষ্যতে এটা কি ধরনের রেফারেন্স হিসেবে, মানে আপনি একটু আগে বলছিলেন যে এক ধরনের রেফারেন্স হিসেবে রয়ে গেল যারা যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে যাদেরকে মৃত্যু নিশ্চিত করা হলো বিচারের মাধ্যমে, তাদেরকে তাদের নাম শোক প্রস্তাবে থাকা হলো। আবার তিনি বলছেন তার যুক্তিতে যে যেহেতু তিনি এই সংসদে এমপি ছিলেন, মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, সেই রেসপেক্ট থেকেও তার নামটা আসতে পারে। আবার একইভাবে যদি আপনি এই জিনিসগুলো নিয়ে আসেন যে ভবিষ্যতে তাহলে এটাকে কি হিসেবে দাঁড়ায়, ভবিষ্যতের যে সরকার তারা এটাকে কি হিসেবে সামনে নিয়ে আসবে? প্রথমত আমি বলি, কেউ যদি স্বাধীনতা বিরোধী থাকে, মানবতা বিরোধী অপরাধ করে, খুন ধর্ষণের সাথে যুক্ত থাকে, তার ভোটের পার্সেন্টেজ 30% হয়ে গেলেই ওইগুলো অপরাধ খারিজ হয়ে যায়, এই ধরনের যুক্তি আমি মানি না। কাজেই ইতিহাসে তাদের যে অবদান, তাদের যে কলঙ্কজনক ভূমিকা আছে 71-এর, সেটি 71-এর ঘটনা। তারপরে 30-32 কবে হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটি আরেকটা প্রেক্ষাপট। কাজে দুটিকে মিলিয়ে এদেরকে সার্টিফাই করা যে জনগণ ভোট দিয়েছে অতএব তার 71-এর ভূমিকা না। আমি একটু শেষ করি, আপনার সময় কিন্তু আমি বলিনি। আচ্ছা, এবার আমি বলি যে সংসদে শোক প্রস্তাবে আপনি যখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাদের সাজা হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদের নাম আনেন, এটি অত্যন্ত বাজে উদাহরণ হিসাবে জাতীয় সংসদের প্রসিডিংসে লিপিবদ্ধ হবে। আগামীতে আজকে যে ট্রাইব্যুনালে যাদের শাস্তি হচ্ছে তাদের নামও নিশ্চয়ই কোনো একটি পার্লামেন্টে আসবে, তখন সেগুলো আপনাকে হজম করতে হবে। আজকে যদি আপনি প্রতিবাদ না করে হজম করেন, কেননা তাহলে তো আপনি আইনের শাসনে বিশ্বাস করেন না। আপনি কিসের বিশ্বাস করেন? রাজনৈতিক পট পরিবর্তনে। একসময় যার ফাঁসি হয়েছে মানবতা বিরোধী অপরাধে, রাজনৈতিক পট পরিবর্তনের পরে তার নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব উঠেছে। আচ্ছা, এটি আচ্ছা, কামরুজ্জামান রতন, সংসদ সদস্য, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল বোধহয় রাস্তায়, ভালোই দেরি হয়ে গেল, শেষের দিকে আমরা প্রায়। আপনি কালকে পার্লামেন্টে ছিলেন প্রথম দিন? জি। আচ্ছা, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে সাংবিধানিক ধারাবাহিকতার জন্য রাষ্ট্রপতির ভাষণ আসলে শুনতে হলো, যেটা বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী এবং এনসিপির যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকেও তার ভাষণ শুনতে হলো, তারা বাধ্য হলো, এরকম একটা বিষয় হলো। এখন আপনি যদি একটু বলেন যে ওখানে আমরা শুনছিলাম যে যখন জাতীয় সঙ্গীত বাজে
তখন কি সাউন্ডের ক্ষেত্রে আপনারা কোনো ঝামেলা ওখানে পাচ্ছিলেন, যে আপনাদের মাইক্রোফোনগুলো সব ঠিক ছিল, তাদেরগুলো নষ্ট ছিল? আমি আমার অনিচ্ছাকৃত দেরির জন্য ক্ষমাই চাবো না আশরাফ কায়সার ভাইয়ের কথাগুলো আমি শুনি আচ্ছা, নাই, ঢাকার শুনলে জ্যাম আমার এটা নিজের খুব খুব ভালো স্বাভাবিক। লাগতো। জি। ভালো লাগতো আমি যেহেতু না শুনেই বা যেখান কোথা থেকে আমি শুরু করবো, আমার প্রশ্ন উত্তরটা আমি যতটুকু জানি রেলিভেন্ট কিনা সেটা আমি বলতে পারবো না। জি, জি, বলুন। আমি আমার অনুভূতিটা কথা বলি। উপস্থিত ছিলাম সার্বিকভাবে। এখানে আপনি যে প্রশ্নটা করছেন ওই গুরুত্বের দিক থেকে ওইটাকে আমি যদি বলি যে শাহাবুদ্দিন চুপ্পু মিয়া কালকে আমরা যে ভাষণটা শুনলাম, এখন দেখেন একটা গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো কিন্তু অপশন আমাদের মধ্যে থেকে কিন্তু আলোচনা হয়েছে। এটা করলে এটা হয়তো চুপ্পুকে এখানে রিমুভ করার দরকার ছিল, মানে আমরা অনেকগুলো কিন্তু আলোচনা এখানে করেছি। জুলাই সনদ নিয়ে যতটুকু আলোচনা করেছি কোনোটার মধ্যে কিন্তু আমরা একেবারে কনক্রিট আমরা একটা ডিসিশন আনতে পারিনি। এটা জাতিগত আমাদের যদি এটা বলেন ব্যর্থতা, সেটা ব্যর্থতা কতটুকু ইতিহাস কিন্তু পরবর্তীতে আবার কিন্তু সময় নির্ধারণ করে না, দিবে। জাতীয় আপনি দলীয় দলের কথা বলতে পারেন, আমি আপনার দলীয় দলের সিদ্ধান্ত কথা কি আমি ছিল? বলি, জাতীয়তাবাদী দল দেখেন আমরা সবকিছু একটা ভাঙাচুরা বা জোড়াতালির মধ্যে কিন্তু যে যার মতো করে। আমি যখন ক্ষমতায় আসছি আমাকে কিন্তু সাংবিধানিকভাবে আমাকে যতটুকু আমার এখানে আর কোনো ঝামেলায় না গিয়ে আমাকে যতটুকু এখান থেকে বেরিয়ে যেতে হয় আমরা কিন্তু ওই রাস্তাটা খুঁজেছি। সোজা সাপটা এটা আমার অভিমত, আমি এটুকুই বললাম। এখন এই যে ধন্যবাদ প্রস্তাবের উপর তার যে একটা ভাষণটা দিল, এখন কেউ যদি এখানে দুইটা জিনিস, এখন সে নীতিগতভাবে সে মুজিববাদের সে পরে পায়ে মানে ফেসিস্টের মানে হাসিনার পায়ে ধরে সালাম করা ব্যক্তি এখন জাতীয়তাবাদের জয়গান গাচ্ছে, এটা তার নৈতিক স্খলন। কিন্তু সেই যে কথাগুলো বলেছে এটা তো আমার মানে প্রাণের কথা, আমার জাতীয়তাবাদের দর্শন, সেটা আমি নিয়ে অবশ্যই কথা বলবো। এখন এটাকে জাতি কতটুকু এটাকে অ্যাকসেপ্ট করলো, বা এনসিপি বাইরা বা জামাত ইসলাম কতটুকু কালকে কোন মানে কারণে ওটা বেরিয়ে গেল। এখন বলি এই চপ্পু মিয়ার কাছে কিন্তু শপথটা নিয়েছে এই যে আমার ছোট ভাই এনসিপির ওনারা তো শপথটা নিয়েছে এবং 18 মাস 16 মাস তাকে রেখে কিন্তু কাজ করেছে। যদি বিপ্লবী কোনো মনোভাব থেকে থাকতো এবং তাদের মধ্যে যদি এরকম বিপ্লবের চেতনা দিয়ে যদি কোনো আরেকটা যদি বিপ্লব ঘটাতে পারতো, তাহলে কিন্তু এই পর্যন্ত তারাও কিন্তু জামাত ইসলামের কাঁধে ভর করে তারা কিন্তু সংসদে যেত না। তো তারা যে এসেছে মোস্ট ওয়েলকাম। কিন্তু আজকে যে 6 সিট এই এনসিপির মধ্যে আপনি দেখেন, তারা যে আমি একটা টকশোতে আমি বলেছিলাম তাদের যে ভূমিকা, ওই ভূমিকার জন্য তাদেরকে আমরা স্যালুট দেই। এবং ওই স্যালুট দেওয়ার পরে তাদের যেইটা করার কথা ছিল, যেটা রাখার কথা ছিল জনগণের সাথে জাতির কাছে, সেটা হলো এক থাকার কথা ছিল এবং তাদের সৎ থাকার কথা ছিল। এই দুইটা জায়গায় এনসিপির ভাইরা না থেকে এই সন্তানগুলো ভবিষ্যতের প্রজন্ম আমরা যাদের কাছে জাতি অনেক বড় কিছু আশা করছিল, ওইটা না করে জামাত ইসলামের ঘাড়ে গিয়ে আলাদা আলোচনা। না, আপনি কি এটা একটু বলবেন যে যেহেতু জামায়াতের বা এনসিপির বা বিএনপির অনেকের ভেতরে এই ধারণা হতে পারে যে আপনার এই রাষ্ট্রপতিকে যেইভাবে রাখা হয়েছে, যেই প্রক্রিয়া, আওয়ামী লীগের যেই মানুষটাকে আওয়ামী লীগের সময়ই অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে উনি কেন রাষ্ট্রপতি, সেই মানুষটাকে আবার পরম সম্মানের সাথে আপনারা এই পর্যন্ত নিয়ে আসলেন। এখন অনেকেরই ধারণা ছিল যে প্রথম দিনেই হয়তো তার ইমপিচমেন্টের ব্যাপারটা চলে আসবে সামনে। সেটা কি আপনাদের ওখানে ইমপিচমেন্ট যেটা সে ধন্যবাদ যেটা মানে রাষ্ট্রপতির যেটা ভাষণটা আসছে এইটার উপর আলোচনা হবে আমার মনে হয়। আমি যতটুকু জানি, এটা কিন্তু আমি না জেনে কথাটা বলতেছি, যেহেতু এটা দলের ডিসিশনের বাইরে গিয়ে আমার কথা বলে আশরাফ ভাই ঠিক হচ্ছে না, কিন্তু আমি যতটুকু জানি চুপ্পু মিয়ার ফাংশন শেষ। যতটুক সাংবিধানিকভাবে যতটুক এইখানে আর কোনো দেখেন কালকে প্রথম স্পিকার নেই, পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার নেই। এখানে যেটা হয়েছে এটা তো একটা বিরল দৃষ্টান্ত, যদিও একটা এক্সাম্পল আছে। স্পিকার নেই, পদত্যাগ করলো কই? আগের সংসদের স্পিকার কোথায়? না, শিরিন শারমিন তো পদত্যাগ করেছেন। কিভাবে? শিরিন শারমিন নিজে পদত্যাগ করেছে, আপনি দেখেন কাশাব আশরাফ ভাই পদত্যাগ করেছেন। আচ্ছা, আমি এরকম জি পদত্যাগ করেছেন আর পর্যন্ত জেলে। এখন জেলে থাকলেও তো আমি আপনাকে বলি এখন জেলে থেকে যদি সে ওইখান থেকে কোনো একটা কিছু লিখিত দেয় আমার এই কারণে আমি পদত্যাগ করলাম, সেটাও হতে পারে। যে প্রসেসে গিয়েছে গতকাল সংসদে, যেটা আমাদের ডক্টর কন্যা সিনিয়র মোস্ট ওনাকে দিয়ে যেটা করিয়েছে, এটার কিন্তু একটা এক্সাম্পল কিন্তু আছে, কিন্তু এই আমাদের পার্লামেন্টে কিন্তু আছে, কিন্তু পার্লামেন্টের রেওয়াজ এটা স্বতঃসিদ্ধ করে কিন্তু এটা কাজটা করেছে। আমার মনে হয় যেটা রাষ্ট্রপতির প্রস্তাব, এটা অনৈতিকভাবে, এটা আমরাও অনেকভাবে অনেকে মানতে পারছি না। এই চুপ্পু মিয়ার যে অবস্থা, আমি চুপ্পু মিয়া বলছি, কিন্তু আমি তাকে কিন্তু শাহাবুদ্দিন বলছি না। এটা আমার বিবেকের তাড়না আমি কিন্তু বলছি। আই মাস্ট সে, এটা আমি বলবোই তাকে, কারণ সে ব্যক্তিগতভাবে ওকে আমি চিনি। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, ওই যে আপনার যে জাতীয় সঙ্গীতের সময় তারা বসেছিল, আপনাদের মাইক্রোফোনে বা আপনি কি অডিও সিস্টেম? না, এতটুকু যেটা সত্য, মাইক্রোফোনের যান্ত্রিক ত্রুটির কারণে তারা শুনতে পাননি, তখন বসেছিল। বাট যখনই ফ্ল্যাগটি যখন উঠছে
এবং আমরা যখন সাউন্ডটা শুনছি তখন জামাত ইসলাম সহ সবাই কিন্তু উঠে দাঁড়িয়েছে। এটা কেন আমি মিস ইনফরমেশন দেবো? আচ্ছা, দ্যাট ওয়াজ ট্রু। তো এইটা একটা বড় জায়গা ছিল। আপনি না এটা কখনোই, এটা তো নিশ্চয়ই জামাত ইসলাম তো এই পুলিশ কেন করবে? ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতিকে চিনতেন? হ্যাঁ, আমি তাকে ব্যক্তিগতভাবে আমি চিনতাম। সে যখন ওই যে বিভিন্ন দায়িত্ব ছিল না, তখন থেকে তাকে আমি চিনি। এই কারণে আপনি তাকে চুপ্পুই ডাকেন? না, হ্যাঁ, আমি চুপ্পু ডাকে এবং তাকে আমি শ্রদ্ধা করি না। আমি তো অনেক আপনি তাকে বলছি, আমি তো সেটা জাতির, এটা আওয়ামী লীগের জন্য আমি আজকে কথা বলি। আওয়ামী লীগে এত বড় পতন হয়েছে, আওয়ামী লীগে এত বড় পতন হওয়ার কারণটা কি? এই সমস্ত আওয়ামী লীগের মধ্যে লোক ছিল না, একটা পাপেট লোককে, আওয়ামী লীগের ভাষায় ওই রকম একটা আজ্ঞাবহ লোককে দিয়ে কী হয়েছে? আজকে জয় বাংলার জয়গান গেয়ে এখন জাতীয়তাবাদ দিয়ে তার জীবনে পরিসমাপ্তি করতেছে। এটা তো আমি আপনার বলতেছি, তো এটা আওয়ামী লীগের জন্য এটা পরাজয়, আমাদের জন্য কিছু, আমরা তাকে ব্যবহার করেছি ইচ্ছা করেই। না, এটা সাংবিধানিক জটিলতাকে আমি আর কোনোভাবে যেন সাংবিধানিক জটিলতার মধ্যে দিয়ে এখানে শুনেন, 5ই আগস্টের পরে এখানে অনেক খেলোয়াড় বিহাইন্ড দ্য সিন অনেক খেলা খেলতে চেয়েছে। এই বাংলাদেশে এই নির্বাচনটা এই দিতে না হোক, অনেক কিছু কিন্তু হয়েছে। এখন তো আর এগুলো আলোচনা করে লাভ নেই। বাংলাদেশের একটা সঠিক একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এইটার উপর সারা বাংলাদেশের মানুষের আস্থা আছে। আমরা 17 বছরের একটা অন্তর্জালা নিয়ে এই ধরনের একটা নির্বাচন চেয়েছিলাম। এটা ডক্টর ইউনূস থেকে এই ক্ষেত্রে আমি মনে করি উনি সাকসেস, এবং বাংলাদেশের ইলেকশন কন্ডাক্টের সাথে যারাই জড়িত ছিল, এবং সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের সেনাবাহিনী সহকারে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে তাদেরকে আমরা স্যালুট জানাই। আমি ব্যক্তিগত যেহেতু আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি মনে করি তাদের ভূমিকার কারণে। এবং দেখেন 18 মাসের মধ্যে এই সেনাপ্রধান বলেছিলেন যে উনি ইলেকশন চান, এবং দেখেন টাইমটা কিন্তু ওই 18 মাসের মধ্যে হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক খেলোয়াড়রা কিন্তু অনেক ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। আমার মনে হয় তারা পরাভূত হয়েছে, গণতন্ত্র জয়যুক্ত হয়েছে, এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে একটা জাতি, যে একটা পার্লামেন্ট পেল, এবং এইটার সাথে যারা আজকে সহযোগী অংশীজন, যারা বিরোধী দলের সাথে থাকবে, এই ট্রেজারি বেঞ্চের সাথে, আমরা তো বলি এইটাই তো রাজনীতি শেষ না। এইখানে যা হয়েছে এইটা নিয়ে মনে হয় কাদা চুরি করার বা এইটা নিয়ে আর কোনো লেশ রাখা ঠিক হবে না। আপনি আপনার বক্তব্যের মাঝখানে একটু বললেন যেহেতু তাকে ব্যক্তিগতভাবে চিনতেন রাষ্ট্রপতিকে, সেহেতু আপনারা মানে এটা কি ইচ্ছা করে তার মুখ দিয়ে এই শব্দগুলো বলানো হয়েছে? যেটা বলবেন যে গত 17 বছর ফ্যাসিবাদী সরকার এই রাষ্ট্রকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার জন্য নানান রকমের কার্যক্রম নিয়েছে, এই ধরনের মানে সেন্টেন্স তার মুখ থেকে যখন আসে, এটা নিশ্চয়ই তাকে দিয়ে বলা না। আমরা আসলে কি এখন টকশোতে আমাদের তো ডাকলে আমরা আসি বা আমাদের মুখ থেকে তো কথা বলেন, জীবনের তো শেষ সায়নে এসে কোনোদিন যদি তাকে একটা টকশোতে আনেন যে বাবা তুমি একটা রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ 1 নম্বর ব্যক্তি, আপনার এক মুখে আপনি কয় গান গাইলেন আপনি বলেন না, তাকে সব কথা ওনারা এখন মহামান্য, ওনাকে বলে আমাকে যদি বক্তৃতা দিতে হয়, আই ফিল শেম। আমি মনে করি, আমি দেখেন, আমি যদি এই যে রাষ্ট্রপতির প্রস্তাবের উপর আমি যখন বক্তব্য যখন আমি দিব, আমি আমার মতো করি, আমার বিবেকতাড়িত যেটা আমার ভাষা সেইটা আমি কিন্তু বলবো। এটা দলের ডিসিশনটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দেন না, বাট এটা আমি বলতেই পারবো না। দল যেটা করেছে এটা আমি বললাম তো সাংবিধানিক পদ্ধতি এবং সাংবিধানিক কাঠামো ঠিক রেখে এখন যা হয়েছে ওইটি হয়েছে। আমার মনে হয় এইখান থেকে আমাদের নতুনভাবে স্টার্ট করা উচিত। আচ্ছা, কবে নাগাদ এই প্রক্রিয়া মানে ইমপিচমেন্টের কোনো কিছু আমরা দেখতে না, এইটাও আমার কাছে এখনো জানা নেই। আর আমার দল থেকে আমার যখন পার্লামেন্ট পার্টির মিটিং হয় ওইখানে স্পষ্ট বলা আছে যে সবগুলো তো স্ট্যান্ডিং কমিটির মিটিং বা এখানে একটা মানে খুব লিমিটেড কিছু মানুষ এগুলো নিয়ে চিন্তা করে, এগুলো নিয়ে তারা কাজ করছে, তারা কথা বলে। ওইখানে স্পষ্ট আমাদের বলা আছে, যেমন সংসদে আমাদের বলা আছে তোমরা যারা নতুন 146 জন তোমরা প্রথমেই সংসদে কথা বলতে যেও না। আমাকে তো নর্মস শিখতে হবে, তো ওইখানে আমি কিছু জানলাম, কি জানলাম, আমাকে তো কোন ফরম্যাটে মানে কোন আমাকে বিধিতে আমি পড়ে আমি কথা বলতে হবে, যেন বলছে তোমরা ওয়াচ। তো বাংলাদেশে এটা একটা সৌভাগ্যবান একটা পার্লামেন্ট, যেখানে বাংলাদেশের প্রথম প্রধান মানে উনি এই মানে প্রধানমন্ত্রী যিনি আল্লাহর রহমতে উনি না এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আবার বিরোধী দলের যিনি হয়েছেন উনি এমপি হয়েছেন, বিরোধী দলের নেতা হয়েছেন। সুতরাং লেটস সি, আমরা মনে করি বাংলাদেশের মানুষ একটা নতুনত্ব দেখতে পাবে এবং যেটা বাংলাদেশের মানুষ আশাবাদী হবে। আচ্ছা, আমাদের হাতে একদম সময় শেষ। আশরাফ কায়সার কিছু বলবেন 30 সেকেন্ড। না, আমার মনে হয় যে এখন দেখুন আমাদের একটি রাজনৈতিক ঐক্যমত্য দরকার। আপনি পার্লামেন্টে যথেষ্ট প্রতিবাদ করতে পারবেন, বিক্ষোভ করতে পারবেন, ওয়াকআউট করতে পারবেন, সরকারও সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে অনেক কিছু করতে পারবে। রাজনীতি করার সুযোগ দুই পক্ষের হাতেই আছে। আপনি জনগণকে স্বস্তি দিবেন কি না এবং পার্লামেন্টই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কি না, এই রাজনৈতিক ঐক্যমত্যটি আপনাকে
টেবিলে বসে ঠিক করতে হবে। সবগুলো দল, সরকার এবং বিরোধী দলকে বসে যে আমরা চুপ্পু এপিসোডের সমাপ্তি টানবো কিভাবে, এবং আমরা সাংবিধানিক ধারাবাহিকতার নামে সংস্কার প্রক্রিয়াকে বন্ধ রাখবো না, এবং আমরা অপ্রয়োজনে ওয়াকআউট করে পার্লামেন্টকে প্রশ্নের মুখে ফেলবো না। এই ঐক্যমত্যটি মানুষ চাচ্ছে। দেখুন 18 মাস কিন্তু আমাদের তেমন কোনো অগ্রগতি হয়নি। প্রফেসর ইউনূসের দুটি ভালো ঘটনা ঘটেছে। শপথ নেওয়ার প্রথম সপ্তাহে ভারতের ব্যাপারে একটি চোখে চোখ রাখা বক্তব্য উনি দিয়েছেন, পরবর্তীতে ওই অনুযায়ী কাজ করেছেন, আর শেষ সপ্তাহে একটি সুন্দর নির্বাচন করেছেন। মাঝে কিন্তু আমাদের হতাশার অনেক ঘটনা আছে। কাজে এখন নির্বাচিত রাজনৈতিক নেতারা দেশ শাসন করছেন, বিরোধী দলে রাজনৈতিক নেতারা রয়েছেন, মানুষ পরিবর্তন চাচ্ছে। আপনি মনে রাখবেন এই কোন দলে আপনি আবার কিন্তু জনপ্রিয়তা একটা হারাবেন। জিনিস মনে হয়, আমরা প্রথম পার্লামেন্টের প্রথম দিন, মানে আমরা পার্লামেন্টকে তো এইভাবে প্রাণবন্ত দেখতে চাই। না, আমার মনে হয় নিশ্চয়ই। এইটা থাকবে। এটা থাকবে, এবং আগে কিন্তু পার্লামেন্ট সংসদ টিভি কোনো দেখার বিষয় ছিল না, এবং এটা ওখানে TRP বাড়বে এই আপনি টেলিভিশনে। দেখেন বিরোধী দল বলছিল আমরা কি সরকারি দল না বিরোধী দল বলে দিন, মানে একজন ব্যক্তি বলে দিবে তারা কোন দল। কাজে ওই আপনার মানে পার্লামেন্টের চেয়ে একটি কার্যকর পার্লামেন্ট, সেখানে বিতর্ক হবে, সেখানে যুক্তিপূর্ণ বিতর্ক হবে, এমনটাই আমরা চাই। অনেক ধন্যবাদ। ওয়াকআউট হবে, সবই তো শিষ্টাচারের মধ্যে তো। আপনাদের অনেক We do ধন্যবাদ appreciate. আপনাদের তিনজনকে। আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।